ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। দেখো, আমি তোমাদের অলরেডি জেনারেল নলেজের সাজেশন সিরিজ শুরু করে দিয়েছি এবং সেই সিরিজকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে 25টি ইম্পর্টেন্ট জিকের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো এবং এতটাই ডিটেলসে প্র্যাকটিস করাবো যাতে করে এই 25টা প্রশ্ন থেকে তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর সলভ হয়ে যায়। দেখো, বিগত বছরে তোমাদের এন্ট্রান্স এক্সামের যে টপিকগুলোর উপর বেস করে প্রশ্ন এসেছে এবং বর্তমানে রাজ্য সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো বের হচ্ছে সেখানে জিকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, যে টপিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, তো সেই সব টপিক থেকেই বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের এই সেশনটা বানানো হয়েছে। তো আশা রাখবো এই সেশন তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে কংসাবতী এবং কেলেঘাই, ঠিক আছে, এই নদী দুটি মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি করেছে? ঠিক আছে, মানে কংসাবতী এবং কেলেঘাই এই নদী দুটি যেখানে মিলিত হয়েছে, ঠিক আছে, সেই মিলনস্থলটা কোন নদী নামে পরিচিত? অপশান কি রয়েছে? রূপনারায়ণ, হলদি, ময়ূরাক্ষী এবং অপশান ডিতে আছে দ্বারকেশ্বর। ঠিক আছে, তাহলে দেখো তোমরা মনে রাখবে কংসাবতী এবং কেলেঘাই এই নদী দুটি যেখানে মিলিত হয়েছে মিলনস্থলটাকে বলা হচ্ছে হলদি নদী। ঠিক আছে, মানে এই নদী দুটি যেখানে মিলিত হয়েছে, ঠিক আছে, ধরো এটা কংসাবতী নদী এবং এটা হচ্ছে কেলেঘাই নদী, তাহলে মিলিত হয়েছে এই স্থানে। এই স্থানতে যখন নদীটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু হলদি নামে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, হলদি নদী নামে প্রবাহিত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইলাম? তাহলে এবার এখান থেকে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। কীরকম? দেখতে থাকো। যেমন ধরো এই দ্বারকেশ্বর নদী, ঠিক আছে, কি বললাম, দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদী, ঠিক আছে, এদের মিলনস্থল হচ্ছে রূপনারায়ণ নদী নামে পরিচিত। কি বললাম? দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলনস্থল হচ্ছে রূপনারায়ণ নামে পরিচিত, রূপনারায়ণ নদী। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস কি পেলাম? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত এবং দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নদী নামে পরিচিত। ঠিক আছে, এবার আমরা আরও এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা জেনে নেব। যেমন দেখো, অলকনন্দা, ঠিক আছে, অলকানন্দা, এক সেকেন্ড, ঠিক আছে, এবং হচ্ছে ভাগীরথী, অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? পরীক্ষায় তোমাদের প্রশ্ন চলে এলো যে অলকানন্দা এবং ভাগীরথী নদী যে স্থানে মিলিত হয়েছে সেই মিলনস্থলটা কী নামে পরিচিত? মনে রাখবে সেই মিলনস্থলটা হচ্ছে দেবপ্রয়াগ নামে পরিচিত। কি বললাম? দেবপ্রয়াগ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারে বাসে কিন্তু আসছে এই প্রশ্ন। ঠিক আছে, তাহলে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ পেয়ে গেলাম দেবপ্রয়াগ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব অলকানন্দা এবং মন্দাকিনী। ঠিক আছে, অলকানন্দা এবং মন্দাকিনী এই যে নদী দুটো রয়েছে এদের মিলনস্থল কী নামে পরিচিত? এদের মিলনস্থল মনে রাখবে রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। কি বললাম? রুদ্রপ্রয়াগ। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ দেবপ্রয়াগ এবং অলকানন্দা এবং মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ রুদ্রপ্রয়াগ। ক্লিয়ার প্রত্যেকের? এখান থেকে আরও দুটো ইনফরমেশন আমরা জানবো, সেগুলো হলো দেখো, অলকানন্দা প্রত্যেকে নোট করে নেবে। ঠিক আছে, অলকানন্দা এবং নন্দাকিনী, আমরা আগেরটা পেয়েছিলাম কি মন্দাকিনী নদী, তাই তো, এটা হচ্ছে নন্দাকিনী। এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে নন্দপ্রয়াগ নামে পরিচিত। কি বললাম? নন্দপ্রয়াগ। ঠিক আছে, এবং আরেকটা মনে রাখবে অলকানন্দা এবং পিণ্ডারী নদী। ঠিক আছে, অলকানন্দা প্লাস পিণ্ডার নদী, এদের মিলিত প্রবাহ হচ্ছে কর্ণপ্রয়াগ নামে পরিচিত, কর্ণপ্রয়াগ। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অলকানন্দা ভাগীরথী পেলাম দেবপ্রয়াগ, অলকানন্দার সাথে মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ পেলাম রুদ্রপ্রয়াগ, অলকানন্দা এবং তোমার নন্দাকিনী পেলাম নন্দপ্রয়াগ, অলকানন্দা এবং পিণ্ডার নদীর মিলিত প্রবাহ পেলাম কর্ণপ্রয়াগ। ঠিক আছে, আর এখান থেকে একটা জিনিস মনে রাখবে, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রয়াগরাজ।
আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই নদী তিনটে যেখানে মিলিত হয়েছে সেটা বলা হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন প্রসঙ্গে যেই সব এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে রাখলাম প্রত্যেকে কিন্তু নোট করে রাখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারে বারে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে এখন। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি পেলাম? আমাদের প্রশ্নের উত্তর পেলাম কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক পেয়েছিলেন? ঠিক আছে, মানে এটা ভারতের প্রথম মহিলা ব্যক্তিত্ব থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে কোন মহিলা অলিম্পিকে প্রথম মেডেল পেয়েছিলেন। কর্ণাম মালেশ্বরী, পিভি সিন্ধু, পিটি উষা এবং অপশান ডিতে আছে মেরি কম। তো মনে রাখবে প্রথম যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন তিনি হলেন কর্ণাম মালেশ্বরী। ঠিক আছে, যিনি হচ্ছেন প্রথম মহিলা। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক পেয়েছিলেন। ক্লিয়ার প্রত্যেকের? এবার আমরা এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। ঠিক আছে, তো প্রতিটা প্রশ্নই কিন্তু আমরা এভাবেই আলোচনা করব। তাহলে দেখো আমি প্রথম যে প্রশ্নটা করেছিলাম, প্রথম প্রশ্নটা থেকে আমরা 5টা প্রশ্ন কিন্তু উত্তর পেয়েছিলাম, তাই তো? এভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন থেকে আরও 4-5টা প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাব। তো 25টা প্রশ্নের ক্লাস আমাদের রয়েছে আজকে। তো 25টা প্রশ্ন থেকে আমরা যাতে করে 100টার বেশি প্রশ্নের উত্তর করে নিতে পারি সেরকমভাবে কিন্তু আমি আজকের সেশনটা বানিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, তো দেখো তাহলে তুমি এবার বলো প্রথম মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রথম মহিলা রাষ্ট্রপতি আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, নোট করে নাও প্রত্যেকে। প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল। ঠিক আছে, আমি প্রতিবারে কিন্তু প্রথম মহিলা ব্যাপারটা লিখছি না। ঠিক আছে, আমি মুখে বলে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে। তাহলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? মনে হয় প্রথম মহিলা প্রাইম মিনিস্টার আমি লিখে রাখছি পিএম ছিলেন কে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে প্রথম সিএম কে ছিলেন, মানে মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। ঠিক আছে, ইনি ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? প্রথম মহিলা লোকসভার স্পিকার। ঠিক আছে, লোকসভার স্পিকার মনে রাখবে মীরা কুমার। তাহলে কী কী পেলাম একবার আমি বলে দিই, এই জিকের পর আমরা ক্লাসে করে নেব। দেখো প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। ক্লিয়ার? প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী এবং প্রথম মহিলা লোকসভার স্পিকার ছিলেন মীরা কুমার। ঠিক আছে, এই যে তুমি আমার স্ক্রিনে ভিডিওটা দেখছো, ঠিক আছে, তুমি তোমার মোবাইলের স্ক্রিনে ভিডিওটা দেখছো এবং এই যে আমার কথাগুলো শুনছো, এতেই কিন্তু তোমার কিন্তু অনেকটা মনে থাকবে। বারে বারে যখন তুমি এটা দেখতে থাকবে না, যে বারে বারে ক্লাসও যখন তুমি দেখতে থাকবে তখন তুমি অটোমেটিক প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল তোমার কিন্তু মনে রয়ে যাবে। ঠিক আছে, তুমি আজকে পড়লে, এই মুহূর্তে পড়লে, পড়ে 2 দিন পর দেখছো কিছু মনে পড়ছে না, কিন্তু আবার তুমি দেখে নাও, কি পিডিএফটা দেখে নাও, কি তুমি খাতায় নোট করে নিয়েছো, নোটটা আবার চোখ বুলিয়ে নাও, ব্যাস এরকম করে বারে বারে কিন্তু পড়তে পড়তেই এই স্ট্র্যাটেজিকের পোর্শনটা কিন্তু মনে থাকে। এগুলো একদিনে পড়ে 2 দিনে পড়ে কিন্তু এগুলো মনে রাখা যায় না, এগুলো বোঝারও সেরকম কিছু ব্যাপার নেই, জাস্ট মুখস্থ, মানে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। তোমাকে যখন জিজ্ঞেস করবো আমি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তোমার মাথায় সঙ্গে সঙ্গে কিন্তু ক্র্যাক করবে যে সুচেতা কৃপালিনী। প্রথম মহিলা পিএম কে ছিলেন ইন্দিরা গান্ধী, এরকমভাবে কিন্তু। ঠিক আছে, তখন অটোমেটিক তোমাকে জিজ্ঞেস করার সাথে সাথে তোমার মাথায় কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু 1-2 দিনে কিন্তু হবে না। তো জিকের ক্লাসটা তোমরা এখন থেকে করতে থাকো। আমি তোমাদের যেভাবে বলেছি যেটা 500টা প্রশ্নের সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো ওখান থেকে তোমরা ইজিলি 8 থেকে 9 নাম্বার পেয়ে যাবে, যেমনটা তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এটা নোট করে নিয়েছো প্রত্যেকে। নেক্সট দেখো, এবার আমরা জানবো প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি। কি বললাম? প্রথম সুপ্রিম কোর্টের
মহিলা বিচারপতি কে ছিলেন? ফতিমা বিবি। কি বললাম? ফতিমা বিবি। ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, তাহলে প্রথম আইপিএস অফিসার কে ছিলেন? আইপিএস অফিসার মহিলা কিরণ বেদি। কিরণ বেদি। ঠিক আছে, তাহলে এবার বলো প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক কে ছিলেন? ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? কে? ইন্দিরা গান্ধী। ক্লিয়ার করতে গেলে এই জায়গাটা, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, মহিলা বিচারপতি ছিলেন ফতিমা বিবি, প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি এবং প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক ছিলেন ইন্দিরা গান্ধী। ক্লিয়ার? আরও কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, দেখো নেক্সট। দেখো তাহলে প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন, তাহলে ইংলিশ চ্যানেল প্রথম অতিক্রম করেন কোন মহিলা? আরতি সাহা। ঠিক আছে, আরতি সাহা। তাহলে প্রথম এভারেস্ট জয়ী মহিলা, এভারেস্ট জয়ী মহিলা প্রথম কে? বাচেন্দ্রী পাল। ঠিক আছে, নেক্সট দেখো তাহলে কি পেলাম? ইংলিশ চ্যানেল অতিক্রম করে প্রথম আরতি সাহা এবং প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন বাচেন্দ্রী পাল। নেক্সট দেখো প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন? মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। সুস্মিতা সেন কত সালে হয়েছিল বলো তো? তোমরা কমেন্টে জানিও। এবং প্রথম মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড হয়েছিলেন কে? প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রীতা ফারিয়া। রীতা ফারিয়া। ঠিক আছে, ইনি হয়েছিলেন প্রথম মিস ওয়ার্ল্ড। তাহলে প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন এবং প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রীতা ফারিয়া। ঠিক আছে, এবার আমরা জেনে নেব প্রথম মহিলা বিমান চালক। মহিলা বিমান চালক দুর্বা ব্যানার্জি। ঠিক আছে, এবং সবশেষে যেটা জেনে রাখবো প্রথম মহাকাশচারী। ঠিক আছে, প্রথম মহাকাশে গিয়েছিলেন মহিলা হিসাবে কে? কল্পনা চাওলা। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিকে পদক কে পেয়েছিলেন? অপশান এ কন্যাম মালেশ্বরী। ঠিক আছে, এবং তার সাথে সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে রাখলাম প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, প্রত্যেক খাতায় নোট করে রেখে দিয়েছো, এবার তোমরা জাস্ট মাঝে মাঝে চোখ বুলাতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন মোগল সম্রাটের উপাধি ছিল আলমগীর? হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব এবং জাহাঙ্গীর। মনে রাখবে এই আলমগীর উপাধি ছিল অপশান সি ঔরঙ্গজেবের। ঠিক আছে, ঔরঙ্গজেব ইনি মোগল সম্রাট ছিলেন। ঠিক আছে, তো এনার উপাধি ছিল কিন্তু আলমগীর। ঠিক আছে, এবং মনে রাখবে এই ঔরঙ্গজেব কিন্তু আবার জিন্দা পীর নামে পরিচিত ছিল। কি বললাম? জিন্দা পীর। ঠিক আছে, এই নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন এবং তার সাথে আলমগীর। ক্লিয়ার? এবার এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষাতে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? মনে রাখবে তিনি নবম শিখ গুরু, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তেগ বাহাদুর হত্যা করেন কে? এই ঔরঙ্গজেব। পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে, কততম শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। ঠিক আছে, এবং মনে রাখবে ইনি তাজমহলের আদলে ঠিক আছে তৈরি করেছিলেন কি? বিবিকা মাকবারা। কি বললাম? বিবিকা মাকবারা। বিবিকা
মাকবারা। ঠিক আছে, ইনি হচ্ছেন, এটা শাহজাহান যে যেমন তৈরি করেছিলেন তাজমহল, সেই আদলেই কিন্তু তিনি তৈরি করেছিলেন বিবিকা মাকবারা। ক্লিয়ার? এবং এই প্রসঙ্গে মনে রাখবে তিনি কিন্তু জিজিয়া কর ধার্য করেছিলেন। জিজিয়া কর অনেক সময় পরীক্ষার প্রশ্ন চলে আসে, জিজিয়া কর নিজের কোন মোগল সম্রাট ধার্য করেছিলেন? মনে রাখবে জিজিয়া কর ধার্য করেছিলেন কিন্তু এই ঔরঙ্গজেব। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ঔরঙ্গজেব থেকে এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে? ঠিক আছে, 17 নম্বর ধারা, 36 নম্বর ধারা, 24 নম্বর ধারা এবং অপশান ডিতে আছে 32 নম্বর ধারা। দেখো এই অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কি বললাম? এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো মৌলিক অধিকার আমাদের কতগুলো রয়েছে? আমাদের মৌলিক অধিকার রয়েছে 6টি। ঠিক আছে, এবং মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু আমি আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি। যারা আগের ক্লাস দেখোনি তারা কিন্তু দেখে নিও। ঠিক আছে, এই পুরো সিরিজটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, মাঝখান থেকে দেখলে কিন্তু হবে না। যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো তারা কিন্তু আগের দুটো সেশন কিন্তু দেখে আসো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তাই তো? মৌলিক অধিকার কী কী রয়েছে? সাম্যের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে, এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে। ঠিক আছে, তো এই যে সাম্যের অধিকার, এই সাম্যের অধিকারের মধ্যেই পড়ছে কিন্তু এই অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, মানে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এই 6টা মৌলিক অধিকার রয়েছে, এগুলো কত নম্বর ধারায় থাকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে, তার জন্য তোমরা একটু লিখে নাও। প্রথমে হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার এটা থাকে 14 থেকে 18 নম্বর ধারা। ঠিক আছে, তাহলে এই যে 17 নম্বর ধারা কিন্তু এই সাম্যের অধিকারের মধ্যে পড়ছে, মানে কি আইনের চোখে সবাই সমান, এই যে বৈষম্য, জাতিগত বৈষম্য, এগুলো এইসব নিষিদ্ধকরণ করা। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু এই সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো রকম এই জাতিগত বৈষম্য আনা চলবে না, এই ব্যাপারটা কিন্তু এই সাম্যের অধিকারের মধ্যে, ঠিক আছে, ধারা অনুযায়ী কিন্তু বলা আছে। নেক্সট দেখো স্বাধীনতার অধিকার। কি বললাম? স্বাধীনতার অধিকার, তুমি ভারতের সর্বত্র যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো ব্যবসা করতে পারো, কোনো অসুবিধা নেই। এই স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর ধারায়? রয়েছে 19 থেকে 22 নম্বর ধারা। 19 থেকে 22 নম্বর ধারা। ঠিক আছে, 3 নম্বর রয়েছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, সরি তার আগে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার মানে এই যে মহিলাদের বাইরে পাচার করে দেওয়া, শিশুদের কাজ করা, কম বয়সী শিশুদের কাজ করা পড়াশোনা না করিয়ে। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার এই মৌলিক অধিকারের মধ্যে। ঠিক আছে, এটা রয়েছে কত নম্বর ধারাতে? এটা রয়েছে 23 থেকে 24 নম্বর ধারা। ঠিক আছে, এই জন্য যে বাচ্চা শিশুদের কলকারখানা কাজ করা থেকে বিরত করতে কলকারখানা আইন, এইসবগুলো, এবং 14 বছর বয়সী, ঠিক আছে, 8 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে বিনা বেতনে এই যে পড়ানোর ব্যাপারটা, এই সমস্ত কিছু কিন্তু এইসব বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ করার জন্য কিন্তু গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, তো 3 নাম্বার পেলাম। নেক্সট দেখো 4 নাম্বার মৌলিক অধিকার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে? এটা রয়েছে 25 থেকে 28 নম্বর ধারা। এটা হচ্ছে 25 থেকে 28। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বরে রয়েছে তোমার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক, এটা রয়েছে তোমার 29 থেকে 30 নম্বর ধারা। 29 থেকে 30 নম্বর ধারা। এবং সবশেষে রয়েছে 6 নম্বর, যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক
32 নম্বর ধারা। ঠিক আছে, তো এই মৌলিক অধিকার কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় চলে আসে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে? সকল ধর্ম সমান, সকল ধর্মের মানুষকে আমাকে সম্মান করতে হবে। ঠিক আছে, যার ধর্ম যেটা তাকে সেই ধর্ম পালন করতে দিতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম দিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে এলো, যেটা সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে তোমাকে উত্তর করতে হবে। 25 থেকে 28-এর মধ্যে যে কোনো একটা ধারা দেওয়া থাকবে, তোমাকে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেয়ে গেলাম আমরা? অপশান এ। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছি, নিচের কে হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু এবং অপশান ডিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলেন অপশান সি পদ্মজা নাইডু। ঠিক আছে, পদ্মজা নাইডু হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা মুখ্যমন্ত্রী সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? একটু আগে তোমাদের বললাম, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। আর এই সরোজিনী নাইডু ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদের গুলালে চলবে না। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বললে সরোজিনী নাইডু, যদি পশ্চিমবঙ্গের মেনশন করে দেয় পশ্চিমবঙ্গ, তখন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হয়ে যাবেন পদ্মজা নাইডু। ক্লিয়ার প্রত্যেকের? আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি? পৃথিবী, শুক্র, মঙ্গল এবং অপশন দিতে রয়েছে বৃহস্পতি। তাহলে মনে রাখবে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হলো কিন্তু শুক্র। ঠিক আছে, শুক্র হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ। এবং এই প্রসঙ্গে মনে রাখবে শুক্রের কিন্তু কোনো উপগ্রহ নেই, এর কিন্তু কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, এবং মনে রাখবে শুক্রকে আবার বলা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। যদি পরীক্ষার প্রশ্ন চলে আসে পৃথিবীর যমজ গ্রহ নিচের কোন গ্রহকে বলা হয়, তখন কি অ্যান্সার হবে? শুক্র। ক্লিয়ার? এবং মনে রাখবে এখান থেকে আরেকটা ইনফরমেশন, যেটা হলো এই শুক্রকেই কিন্তু আমরা শুকতারা এবং সন্ধ্যা তারা রূপে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে শুকতারা রূপে নিচের কোন গ্রহকে দেখা যায়, সেটা হয়ে যাবে কিন্তু শুক্র। ঠিক আছে, তাই শুক্র গ্রহ সম্পর্কে কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে এটা হচ্ছে সব থেকে সৌরজগতের উষ্ণতম গ্রহ, এর কোনো উপগ্রহ নেই এবং এটা পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত। এবং এই শুক্রই কিন্তু শুকতারা ও সন্ধ্যারা রূপে কিন্তু দেখা যায়। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে বলছে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট কে? মৈত্রী প্যাটেল, সুরেখা যাদব, অবনী চতুর্বেদী এবং অপশন দিতে রয়েছে অরুন্ধতী রায়। তাহলে মনে রাখবে এই প্রসঙ্গে বন্দে ভারত তথা ঠিক আছে প্রথম মহিলা লোকো পাইলট। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা লোকো পাইলট যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে তখন তুমি কি অ্যান্সার করবে? তখন তুমি অ্যান্সার করবে সুরেখা যাদব। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা লোকো পাইলট। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম বিমান চালক কে ছিলেন বলেছিলাম? দুর্বা ব্যানার্জি। উনি ছিলেন ভারতের প্রথম বিমান চালক, ইনি হলেন প্রথম মহিলা লোকো পাইলট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে পূর্ব কলকাতার জলাভূমি কত সালে ঠিক আছে রামসর সাইটের তকমা পেয়েছে? দেখো আমাদের পশ্চিমবঙ্গে দুটো রামসর সাইট রয়েছে, দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে দেখবে প্রত্যেকে। দুটো রামসর সাইট রয়েছে পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি। আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে তোমার সুন্দরবনের জলাভূমি, সুন্দরবন জলাভূমি। ঠিক আছে, তো মনে রাখবে এই পূর্ব কলকাতার জলাভূমি এটা কত সালে পেয়েছে? এটা 2002 সালে কিন্তু এই রামসর সাইটের তকমা পেয়েছে, 2002 সালে। ঠিক আছে, আর সুন্দরবন জলাভূমি কত সালে পেয়েছে? 2019 সালে।
ঠিক আছে, এটা পেয়েছে 2019 সালে এবং পূর্ব কলকাতা জলাভূমি পেয়েছে 2002 সালে। পরীক্ষায় কিন্তু সালগুলো দিয়েও পরীক্ষায় প্রশ্ন চলে আসে কিন্তু, তাই এই জায়গাটা থেকে কিন্তু আমাকে সালগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবো, বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি দিবস কবে পালিত হয়? মনে রাখবে 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? আমাদের ভারতের টোটাল রামসার সাইট রয়েছে 75। ঠিক আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2টো। ক্লিয়ার? যার একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, যেটা 2002 সালে রামসার সাইটের তকমা পায়, আর একটা হলো সুন্দরবন জলাভূমি, যেটা 2019 সালে কিন্তু তকমা পায়। ক্লিয়ার? আর বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে জিপিএস দিয়ে, এই জিপিএস, ঠিক আছে, আমরা এখন তো প্রত্যেকে ম্যাপ ইউজ করি, জিপিএস, তো জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? জলের গভীরতা, না গোলকের পরিধি, না অক্ষাংশ দ্রাঘিমাংশ, না সমুদ্রে খনিজ দ্রব্যের অবস্থান নির্ণয় করতে আমরা জিপিএস ব্যবহার করি? তো মনে রাখবে এই জিপিএস, এক সেকেন্ড, জিপিএস এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। অনেক সময় পরীক্ষায় কিন্তু এর পুরো নামটা জানতে চাওয়া হয়। ঠিক আছে, জিপিএস এর। তাহলে দেখো, বিজ্ঞানের যে উন্নয়ন এবং যে প্রযুক্তি, নতুন নতুন যে প্রযুক্তি, এই সবের উদ্ভাবনা কিন্তু এখন খুব সহজেই, তাই তো না, পৃথিবীর কোনো স্থানে অবস্থান সম্পর্কে কিন্তু খুব সহজে জেনে নিতে পারি। তো সেটাই হচ্ছে এই জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর সাহায্যে তাহলে আমরা কী পাচ্ছি? অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ধারণ করতে পারছি। যে কোনো স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারছি এই জিপিএস এর মাধ্যমে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। তাহলে বলছে পরের প্রশ্নে, ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল নিচের কোন ব্যাংকটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান ডিতে আছে বন্ধন ব্যাংক। তো মনে রাখবে এই ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই ইম্পেরিয়াল ব্যাংকটা কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়? 1955 সালে। কত সালে বললাম? 1955 সালে। এই 1955 সাল থেকে কিন্তু এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে দ্বিতীয় পুলকেশী কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? শুঙ্গ বংশ, চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ এবং অপশান ডিতে রয়েছে পল্লব বংশ। তাহলে মনে রাখবে দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন। কোন বংশ বললাম? চালুক্য বংশ। ঠিক আছে, এবার এখান থেকে একটা প্রশ্ন আছে, আইহোল প্রশস্তি। ঠিক আছে, প্রথম প্রশ্ন এটা আসবে এখান থেকে, সেটা হলো এটা রচনা করেন কে? রচনা করেন রবি কীর্তি। এবার যে প্রশ্নটা আসে পরীক্ষাতে, যে আইহোল প্রশস্তি থেকে আমরা কোন রাজবংশের ধারণা পাই? মনে রাখবে চালুক্য বংশের। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, তাহলে এই আইহোল প্রশস্তি থেকে কোন রাজার পরিচয় পাওয়া যায়? তখন চলে আসবে কি উত্তর? দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, তাহলে আইহোল প্রশস্তি থেকে চালুক্য বংশের কথা জানতে পারি। কি বললাম? চালুক্য বংশের কথা জানতে পারি আইহোল প্রশস্তি থেকে। এবং চালুক্য বংশের বিশেষ করে কোন রাজার? দ্বিতীয় পুলকেশী। ক্লিয়ার প্রত্যেকের? পরীক্ষায় প্রশ্ন আসবে আইহোল প্রশস্তি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি, তখন তোমার অ্যান্সার কি হবে? দ্বিতীয় পুলকেশী। চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বতশ্রেণী? সিঙ্গলীলা পর্বতশ্রেণী, কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল এবং অপশান দিতে আছে এদের কোনোটিই নয়। তো মনে রাখবে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, অপশান এ। ঠিক আছে, এবার তোমাদের এখান থেকে এই ইনফরমেশনটা জেনে রাখতে হবে, ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কে? একটা হচ্ছে পক প্রণালী, আর একটা হচ্ছে মান্নার উপসাগর। পরীক্ষার প্রশ্ন চলে আসে, নিচের কোনটি দ্বারা ভারত থেকে শ্রীলঙ্কা পৃথক হয়েছে? অপশানে থাকবে পক প্রণালী এবং মান্নার উপসাগর।
ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কে? সিঙ্গলীলা পর্বত শ্রেণী। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শন এটা। চলচ্চিত্র, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অপশান ডিতে রয়েছে সঙ্গীত। তাহলে কি পুরস্কার বললাম? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে এটা বিজ্ঞান ও প্রযুক্তি। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। যেমন দেখো, অস্কার এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে অস্কার দেওয়া হচ্ছে কিন্তু চলচ্চিত্র বিভাগে। চলচ্চিত্র বিভাগে কিন্তু অস্কার দেওয়া হচ্ছে। নেক্সট দেখো, পুলিৎজার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা দেওয়া হয় সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতা এবং সাহিত্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্রামী পুরস্কার। গ্রামী পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্রামী পুরস্কার, গ্রামী পুরস্কার দেওয়া হচ্ছে সঙ্গীতে। ঠিক আছে, তো কী কী পেলাম? অস্কার পেলাম চলচ্চিত্র বিভাগে, পুলিৎজার পেলাম সাংবাদিকতা এবং সাহিত্য বিভাগে, এবং গ্রামী পুরস্কার পেলাম সঙ্গীত বিভাগে। ক্লিয়ার? নেক্সট দেখো, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়। ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার এটাও কিন্তু সাহিত্যে। ঠিক আছে, নেক্সট দেখো, অর্জুন পুরস্কার খেলাধুলা। খেলাধুলা হচ্ছে অর্জুন পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য মনে রাখবে এটা হচ্ছে ক্রীড়া প্রশিক্ষক, মানে যারা কোচ থাকে তাদেরকে দেওয়া হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, তাহলে কী কী পেলাম? এবার চোখ বুলিয়ে নিই। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হচ্ছে, ম্যান বুকার পুরস্কার কিন্তু সাহিত্যে দেওয়া হচ্ছে, অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে খেলাধুলাতে, এবং দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে ক্রীড়া প্রশিক্ষক মানে কোচদের। ঠিক আছে, নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে এটা হবে চলচ্চিত্র বিভাগ। ঠিক আছে, নেক্সট দেখো, ব্যাস সম্মান। ব্যাস সম্মান দেওয়া হচ্ছে সাহিত্যে। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাবেল পুরস্কার। অ্যাবেল অ্যাবেল পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু গণিতে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে বিজ্ঞানে। ঠিক আছে, এবং দেখো পরমবীর চক্র এটা দেওয়া হচ্ছে সামরিক ক্ষেত্রে। ঠিক আছে, তো কী কী পেলাম এখান থেকে? এবার চোখ বুলিয়ে নাও। দাদা সাহেব ফালকে চলচ্চিত্র বিভাগে দেওয়া হয়, ব্যাস সম্মান দেওয়া হচ্ছে সাহিত্যে, অ্যাবেল পুরস্কার দেওয়া হচ্ছে গণিতে, কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে বিজ্ঞানে, এবং আরেকটা মনে রাখবে পরমবীর চক্র। পরমবীর চক্র এটা দেওয়া হচ্ছে সামরিক ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম প্রত্যেকে কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন আমাদের কি ছিল? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে সর্বাধিক উন্নত উৎকৃষ্ট মানের কয়লা হলো নিচের কোনটি? লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস এবং অপশান ডিতে রয়েছে পিট। তো মনে রাখবে সব থেকে উন্নত এবং উৎকৃষ্ট মানের কয়লা হলো অপশান বি, অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, যাতে তোমার 85 থেকে 95% কিন্তু কার্বন থাকে। ঠিক আছে, এখানে কার্বনের পরিমাণটা বেশি থাকে বলেই এটা কিন্তু উন্নত এবং উৎকৃষ্ট মানের কয়লা অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, এবার যে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সব থেকে কোন কয়লাটা বেশি পরিমাণে পাওয়া যায়, তখন অ্যান্সার কী হবে? বিটুমিনাস। ঠিক আছে, তোমার এটা হচ্ছে ভারতে প্রাপ্ত সর্বাধিক পরিমাণে কয়লা। এই কয়লাটা কিন্তু আমাদের ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আর লিগনাইটটাকে মনে রাখবে এটা বাদামি কয়লা নামে পরিচিত। বাদামি কয়লা নামে পরিচিত লিগনাইট। ঠিক আছে, আর সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট। ঠিক আছে, তাহলে সব থেকে উৎকৃষ্ট এবং উন্নত পেলাম কি? অ্যান্থ্রাসাইট। ভারতে প্রাপ্ত সর্বাধিক কোন প্রকারের কয়লা পাওয়া যায়? সেটা হচ্ছে বিটুমিনাস। এবং লিগনাইট কয়লাটা কিন্তু বাদামি কয়লা নামে পরিচিত। সব থেকে নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে পিট কয়লা।
ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে জনগণনা 2011 অনুসারে, ঠিক আছে, মানে সেন্সাস 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ঘনত্ব সর্বাধিক, মানে জনঘনত্ব কোন কেন্দ্রশাসিত অঞ্চলের, কোন ইউনিয়ন টেরিটরি জনঘনত্ব সর্বাধিক জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো, তো মনে রাখবে সর্বাধিক এই জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি? রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সরি বিহার। উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট, আর জনঘনত্ব সর্বাধিক হচ্ছে বিহারের। ঠিক আছে, কতগুলো? 1102 প্রতি বর্গ কিলোমিটারে। ঠিক আছে, এবং সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো, তো ইউনিয়ন টেরিটরি কোনটা হবে? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে তোমার দিল্লি। ক্লিয়ার? তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এবার প্রশ্ন চলে আসবে আমাদের মাথাতে, তাহলে স্যার সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্যের? তো মনে রাখবে সর্বনিম্ন, আমি জনঘনত্ব বিশিষ্ট বলছি কিন্তু, রাজ্য হচ্ছে কোনটা হবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিমি। 17 জন করে প্রতি বর্গ কিমিতে থাকে অরুণাচল প্রদেশে। তাহলে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য পেলাম বিহার। ঠিক আছে, যে যার হচ্ছে 1102 প্রতি বর্গ কিমিতে, এবং ইউনিয়ন টেরিটরি পেলাম দিল্লি। এবং সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য পেলাম অরুণাচল প্রদেশ। তো সর্বনিম্ন তাহলে জনঘনত্ব বিশিষ্ট তোমার ইউনিয়ন টেরিটরি কী হবে? মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ইউনিয়ন টেরিটরি বললে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তো এটা গেল জনঘনত্বর দিক থেকে সর্বাধিক এবং সর্বনিম্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, তো এবার আমার মাথায় যেটা প্রশ্ন আসবে, তো এটা জনঘনত্ব গেল, এটা জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলো জেনে নিই একবার। দেখো সর্বাধিক জনসংখ্যা, খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু জনসংখ্যা বিশিষ্ট, জনসংখ্যা কিন্তু এটা জনঘনত্ব নয়, এটা জনসংখ্যা। তো সর্বাধিক জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে? রাজ্য রয়েছে তোমার ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এবং যদি ইউনিয়ন টেরিটরি বলে কি হবে? ইউনিয়ন টেরিটরি বলে কিন্তু হয়ে যাবে দিল্লি। যদি সর্বনিম্ন বলে, সর্বনিম্ন বললে রাজ্য কি হবে তোমার? রাজ্য তখন হবে তোমার সিকিম। আর ইউটি বললে তোমার কি হবে? ইউটি বললে হয়ে যাবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তাহলে কি কি পেলাম এখান থেকে একবার চোখ বুলিয়ে নিই। যে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ, এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, এবং সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম, ইউনিয়ন টেরিটরি হলো লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? প্রত্যেকে কিন্তু ভালোভাবে নোটটা করে নিও। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তাহলে কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে একবার দেখে নাও। দেখো বিধান পরিষদ আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাহলে দেখো এই 6টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। তো আমাদের প্রশ্নে বলেছে কোন রাজ্যে নেই, দেখো মধ্যপ্রদেশেই নেই, কর্ণাটকে রয়েছে, উত্তরপ্রদেশে আছে, তেলেঙ্গানাতে আছে। তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং অপশান দিতে রয়েছে রাষ্ট্রপতি। তাহলে দেখো এই হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, এদেরকে নিয়োগ করেন কে? এদেরকে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এবার রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ করেন একটু দেখে নাও। অ্যাটর্নি জেনারেল,
অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ইউপিএসসি এর চেয়ারম্যান। মুখ্য নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি। এখানে হাইকোর্টে রয়েছে, আমি সুপ্রিম কোর্টে লিখে দিচ্ছি, সুপ্রিম কোর্টের বিচারপতি। রাজ্যগুলির গভর্নর মানে রাজ্যপাল। ঠিক আছে, অর্থ কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, এদেরকে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস নিচের কোন রাজ্যে অবস্থিত? হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস নিচের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে অপশান বি, রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, তো এবার আমরা আরও কিছু স্থাপত্য কোন কোন জায়গায় অবস্থিত সেটা জেনে নেব। প্রথমেই দেখো পঞ্চমহল, এটা কোথায়? ফতেপুর সিক্রি। ঠিক আছে, গোলকুন্ডা ফোর্ট, গোলকুন্ডা দুর্গ বা ফোর্ট যাই বলো না কেন, এটা হচ্ছে কাকাতিয়াতে। ঠিক আছে, গোল গম্বুজ হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, খাজুরাহো মন্দির উত্তরপ্রদেশ, ইউপি। ঠিক আছে, এছাড়াও দেখে দেখে রাখো এই যে কোনারক সূর্য মন্দির। ঠিক আছে, তো কী বললাম এবার দেখে নাও। পঞ্চমহল ফতেপুর সিক্রি, গোলকুন্ডা ফোর্ট কাকাতিয়া, গোল গম্বুজ কর্ণাটক এবং খাজুরাহো মন্দির হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এছাড়াও দেখো কোনারকের সূর্য মন্দির, এটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, স্বর্ণ মন্দির পাঞ্জাব। ঠিক আছে, স্বর্ণ মন্দির কথা বললাম পাঞ্জাব। কেদারনাথ উত্তরাখণ্ড। ঠিক আছে, তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, তো যেই যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু প্রত্যেককে মনে রাখার চেষ্টা করবে। এগুলো কিন্তু বারে বারে বিভিন্ন পরীক্ষা কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস এটা কোন রাজ্যে অবস্থিত হলো? অপশান বি, রাজস্থান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার নিচের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার, মনে রাখবে এটা কেরালাতে অবস্থিত। ঠিক আছে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কেরালায় অবস্থিত। ক্লিয়ার? তাহলে এবার বলো তোমরা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কি বললাম? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা কোথায় অবস্থিত? এটা মনে রাখবে এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এর হেডকোয়ার্টার কোথায় হবে? তো মনে রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। ঠিক আছে, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর। তাহলে বর্তমান চেয়ারম্যান কে আছেন? তো এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন মনে রাখবে এস সোমনাথ, চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর ব্যাঙ্গালোরে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে পঞ্চনদীর দেশ নিচের কোন রাজ্যকে বলা হয়? কেরালা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তো পঞ্চনদী বলতে কোন কোন নদীগুলোকে নেওয়া হয়েছে? শতুদ্র, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। ঠিক আছে, শতুদ্র, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, এই পাঁচটা নদী। ঠিক আছে,
নিয়ে হচ্ছে পঞ্চনদীর দেশ পাঞ্জাব। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো তাহলে তোমরা এবার বলো এই নদীগুলো কোন নদীর উপনদী? এগুলো মনে রাখবে, রয়েছে সিন্ধুর বাম তীরের উপনদী, বাম তীরের উপনদী, সিন্ধুর বাম তীরের উপনদী হচ্ছে এই শতদ্র, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে নিচের কোনটি সিন্ধু নদীর বাম তীরের উপনদী। ঠিক আছে, দিয়ে তোমাকে 4টে অপশান দিয়ে দেবে। ঠিক আছে, তো সিন্ধুর বাম তীরের উপনদী কী কী রয়েছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। ঠিক আছে, যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে সিন্ধু নদীর ডান তীরের উপনদী কী রয়েছে, ডান তীর উপনদী মনে রাখবে সায়ক, গিলগিট। ঠিক আছে, এগুলো হচ্ছে ডান তীরের উপনদী সিন্ধু নদীর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে চন্দ্রযান-2 লঞ্চ করা হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, এটা কোথায় অবস্থিত? মনে রাখবে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো এই চন্দ্রযান 3 তাহলে এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? এটাও কিন্তু এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছিল। তাহলে এটা কত তারিখে করা হয়েছিল? 14ই জুলাই। 14ই জুলাই লঞ্চ করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা শহরে, শ্রীহরিকোটা শহরে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। এই চন্দ্রযান-3টা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আরও যেসব প্রশ্ন আসে আমি একের পর এক কিন্তু ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখো। চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে নিচের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি? মিজোরাম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং অপশান ডিতে রয়েছে গুজরাট। তো মনে রাখবে বনভূমির পরিমাণ সব থেকে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবার যে পরীক্ষার প্রশ্ন আসে এই শতকরা হিসেবে যদি তোমাদের উল্লেখ করে দেয় যে শতকরা হিসাবে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি, শতকরা হিসাবে বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যে? মনে রাখবে মিজোরাম। কি বললাম? মিজোরাম। যদি তোমাকে শতকরাটা উল্লেখ করে দেয়, ঠিক আছে, মানে তার যে আয়তন সেই আয়তনের ভিত্তিতে সেই অঞ্চলে কিন্তু মানে সেই রাজ্যে বেশি সংখ্যক বনভূমি রয়েছে আয়তনের দিক থেকে, যেটা কিন্তু মধ্যপ্রদেশের থেকে কম, কিন্তু মিজোরামের আয়তন দেখলে আয়তনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি মধ্যপ্রদেশের তুলনায়। ঠিক আছে, মানে শতকরা হিসাবটা করলে মিজোরাম কিন্তু বনভূমির পরিমাণ সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, মহানদী, কাবেরী, দামোদর। মনে রাখবে এই হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদী নদীর উপর অবস্থিত। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এখান থেকে বলো তোমরা সর্দার সরোবর বাঁধ, সর্দার সরোবর বাঁধ এটা কোথায় অবস্থিত? নর্মদা নদীর উপর। কোথায়? গুজরাটে। আর হীরাকুদ বাঁধটা হচ্ছে উড়িষ্যাতে। ঠিক আছে, নেক্সট দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ, খুবই ইম্পর্টেন্ট, ভাকরা নাঙ্গাল বাঁধ এটা হচ্ছে শতদ্র নদীর উপর। কোথায়? পাঞ্জাব। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পেলাম আরেকবার দেখে নাও। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর, গুজরাটে অবস্থিত। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্র নদীর উপর অবস্থিত পাঞ্জাবে, ও হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত মহানদী নদীর উপর। ক্লিয়ার? এবার দেখো তেহরি বাঁধ, তেহরি বাঁধ কোথায় অবস্থিত? ভাগীরথী নদীতে। ঠিক আছে, কোন রাজ্যে? উত্তরাখণ্ড। ঠিক আছে, নেক্সট দেখো সোমশিলা বাঁধ, সোমশিলা বাঁধ এটা কোথায়? পেন্না নদীতে, অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো মেসেঞ্জার বাঁধ,
অনেকেই ঘুরতে গিয়েছি না মেসেঞ্জার বাঁধ, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। কোথায় এটা? এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কী কী বললাম? তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত, সোমশিলা বাঁধ পেন্না নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত, মেসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, আর হীরাকুন্ড বাঁধ মহানদী নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন পাললিক শিলা পরিবর্তিত হয়ে স্লেটে রূপান্তরিত হয়েছে? স্লেটে কাদা পাথর, চুনা পাথর, গ্রানাইট এবং অপশান ডিতে আছে ব্যাসল্ট। মনে রাখবে কাদা পাথর কিন্তু পরিবর্তিত হয়ে এই স্লেটে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে চুনা পাথর কিসে পরিবর্তিত হয়েছে? মার্বেলে। ঠিক আছে, ব্যাসল্ট ব্যাসল্ট কিসে পরিণত হয়েছে? অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট কিসে পরিণত হয়েছে? গ্রানাইট হয়েছে মনে রাখবে নিস। আর কাদা পাথর বললাম স্লেট, আর মনে রাখবার একটা বেলে পাথর। বেলে পাথরটা পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে কী কী পেলাম একবার চোখ বুলিয়ে নাও। কাদা পাথর স্লেটে পরিণত হয়েছে, চুনা পাথর মার্বেলে পরিণত হয়েছে, গ্রানাইট নিসে পরিণত হয়েছে এবং ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়েছে এবং বেলে পাথর কোয়ার্টজাইটে পরিবর্তিত হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে ঝড়, মেঘ, তুষারপাত, বজ্রপাত নিচের কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং অপশন ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। তো মনে রাখবে ট্রপোস্ফিয়ারে কিন্তু এই ঝড়, মেঘ, তুষারপাত, বজ্রপাত এইসব দেখা যায়। এই জন্য ট্রপোস্ফিয়ারকে আবার ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কি বললাম? ক্ষুব্ধ মণ্ডল। এখানে আবার দেখো এটা হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। কি বলে? এটা সব থেকে নিচের স্তর, তাই তো? এবং এখানে তো দেখো বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো কিন্তু বেশিরভাগ এখানে লক্ষ্য করা যায়। এই জন্য আবার একে ঘনমণ্ডলও বলে, ঘনমণ্ডল। আর এখানে কিন্তু এই উষ্ণতা হ্রাসের যে স্বাভাবিক হার এটা কিন্তু লক্ষ্য করা যায়, মানে প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতা কমে। ঠিক আছে, যত নিচ থেকে এটা 1000 কিমি নয়, 1000 মিটার, 1 কিমি আর কি, 1 কিমি হলে না হলে 1000 মিটার, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে থাকে। মানে নিচ থেকে তুমি যত উপরের দিকে 1 কিমি উঠবে তোমার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা কমে যাবে। আরও যখন উঠবে আরও কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা হ্রাসের যে স্বাভাবিক হারটা সেটা কিন্তু এই ট্রপোস্ফিয়ারই দেখা যায়। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার নিচের কোন বায়ুমণ্ডলের স্তরে দেখতে পাওয়া যায়, তখন তোমার অ্যান্সার কী হয়ে যাবে? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, আর এই ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। এই স্তরে দিয়ে কিন্তু ঝড়, মেঘ, তুষারপাত, বজ্রপাত দেখা যায়। এই জন্য এই স্তরকে আবার ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং এই স্তরেই কিন্তু বেশিরভাগ গ্যাসীয় উপাদানগুলো দেখা যায়, সেই জন্য আবার এই স্তরকে ঘনমণ্ডলও বলা হয়। ক্লিয়ার প্রত্যেকের? এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও শান্ত মণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়। কি বললাম? শান্ত মণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয় সেটা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে 29শে মার্চ থেকে। ঠিক আছে, 29শে মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে এবং যেই ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 799 টাকা, মাত্র 799 টাকা, যার মধ্যে তোমরা প্রতিদিন সপ্তাহে 5 দিন ক্লাস পাবে এবং প্রতিদিন 2টো করে লাইভ ক্লাস থাকছে এবং প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট সপ্তাহে 1 দিন করে। ঠিক আছে, মানে লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস সমস্তটাই কিন্তু তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র 799 টাকায়। দেখো আমি তোমাদের বারবারই বলি যে শুধু যেমন থিওরি পড়ে র্যাঙ্ক করা যায় না, সেরকম শুধু এমসিকিউর উপর বেস করেও কিন্তু সামনের দিকে র্যাঙ্ক করা যাবে না। যখন তুমি থিওরি এবং এমসিকিউ দুটোর উপর জোর দিতে পারবে সমানভাবে, তখন কিন্তু তোমার র্যাঙ্কটা সামনের দিকে আসবে এবং তুমি সরকারি কলেজে চান্স পাবে। তো সেই কথা ভেবেই কিন্তু আমি তোমাদের
এই 799 টাকার মধ্যে লাইভ ক্লাস এবং প্র্যাকটিস সমস্তটা কিন্তু রেখে দিয়েছি। ঠিক আছে, তো আরও কোনো কিছু বিষয়ে জানার থাকলে এই কোর্স নিয়ে, তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে কেউ জানতে পারবে। তাছাড়া তোমরা আমাকে ডিরেক্ট কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, কোনোরকম কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমাকে কল করে নিও। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।